৩৫০ একরের অধিক জায়গা নিয়ে প্রতিষ্ঠিত ঢাকা ইপিজেড বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ঢাকা ইপিজেডের বাহ্যিক বিশেষত্বগুলো হল এর কৌশলগত অবস্থান, উন্নত অবকাঠামো এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা। ১৯৮৩ সালে চট্টগ্রাম ইপিজেড প্রথম যাত্রা শুরু করে এবং বেবজার উদ্দিন চট্টগ্রাম ইপিজেডের সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৩ সালের জুন মাসে এই ঢাকা ইপিজেড স্থাপিত হয় এবং এখানের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ঢাকা ইপিজেড মূলত যখন প্রতিষ্ঠিত হয় তখনকার সময় থেকেই মূলত এখানে গার্মেন্টস, টেক্সটাইল পণ্যগুলো বেশি এখানে মূলত তৈরি হয়। হাই এন্ড গার্মেন্টস উৎপাদনের কেন্দ্র, পরিবেশ বান্ধব শিল্প পরিবেশ, বৈশ্বিক ব্র্যান্ডের উপস্থিতির মতো সহজাত গুণের জন্য ঢাকা ইপিজেড বেশি পরিচিত। শুরু থেকেই ঢাকা ইপিজেডের সাথে কাজ করছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো। এখানে বিখ্যাত কোম্পানি জাপানের যারা ওয়াইকেকে তারা জিপার তৈরি করে, এখানে আমাদের একটা জাপানিজ কোম্পানি তারা মোবাইলের চিপ তৈরি করে, ইয়াংন কর্পোরেশন তারা টেক্সটাইল খাতে এবং গার্মেন্টস সেক্টরে খুব বড় অবদান রাখছে। এখানে ব্রিটিশ কোম্পানি শান্তা ইন্ডাস্ট্রি তারা নাইকি, অ্যাডিডাস বিভিন্ন বিখ্যাত বায়ারের কাজ করে। ওয়ার্ল্ডের বিখ্যাত এভারি ডেনিসন যেটা আমরা প্যাকজার হিসেবে চিনি এবং ওয়াইকেকে জাপানিজ কোম্পানি তারা সারা বাংলাদেশের গার্মেন্ট শিল্পে তাদের যে অ্যাক্সেসরিজগুলো তারা এক্সপোর্ট করছে এবং এই রিনাউন্ড যে নামকরা প্রতিষ্ঠানগুলো ঢাকা ইপিজেডে তারা তাদের উৎপাদন এবং ব্যবসা পরিচালনা করছে। এছাড়াও বিশ্বসেরা চামড়াজাত এবং ইলেকট্রনিক্স পণ্য নির্মাতাদের জন্য বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে ঢাকা ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের কমপ্লায়েন্স, আমাদের যে রুলস রেগুলেশন, সেফটি সিকিউরিটি আমরা ইনশিওর করি বিদেশি বা দেশি বিনিয়োগকারীদের, যার ফলে ইপিজেডের প্রতি বিদেশিদের বিশেষ করে একটা বাড়তি আকর্ষণ সবসময় থাকে। ঢাকা ইপিজেড প্রথম দিকে সাধারণ পোশাক তৈরির কারখানা দিয়ে শুরু হলেও এখন এখানে তৈরি হয় স্যুট, ব্লেজার, স্পোর্টস ওয়্যার, থার্মাল জ্যাকেট সহ হাই এন্ড গার্মেন্টস। টাইগার কো এমনই একটি প্রতিষ্ঠান যারা ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ যেমন বেলজিয়াম, ফ্রান্স, ইতালির মিলিটারির জন্য ইউনিফর্ম তৈরি করে, যা বাংলাদেশের জন্য একটি বড় সম্মান। প্রি প্রোডাকশন থেকে এই মার্কারটা ডিজাইন হয়ে আসে। মার্কারটা ডিজাইন হয়ে আসলে আমরা মার্কারটা অনুসারে কাটিং করি। এটা একটা বেলজিয়াম আর্মির ফেব্রিক, এটা মার্কার অনুসারে আমরা কাটিং করি। যখন এই পার্টগুলো কাটিং করা হয়, প্রত্যেকটা লডে লডে কাটিং করা হওয়ার পর আলাদা রাখা হয়। আলাদা রাখার এই জায়গা থেকে তখন আমাদের এই কাটিং পার্টগুলো চলে যায় নাম্বারিং সেকশনে। একটা রুলে কতটা টুকরো হইল সেই অনুসারে নাম্বার হয় এবং বান্ডিল হয়। বান্ডিল অনুসারে তারপর আমরা এটা সুইং সেকশনে সাপ্লাই করি। আমরা কাটিং থেকে কাট পিস আনার পরে এই জায়গায় আমরা সর্বপ্রথম মার্কিং স্টার্ট করি। একটা পার্ট বাই পার্ট মার্ক করি এবং আমরা স্পেশালি আমাদের প্যাটার্নের পিছনে আমরা একটা সিকিউরিটি দিই, যাতে কোনো অবস্থাতেই কোনো পজিশন নড়চড় না হয়। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্যাটার্নের পিছনে দেখেন এক্সট্রা একটা সিকিউরিটি ব্যবহার করি। আমাদের যারা পজিশন মার্কার আছে ওরা প্রত্যেক অপারেটরের কাছে অপারেশন ওয়াইজ প্রত্যেকটা পার্ট পুষাই দেয়। এটা মেকিং সেকশন শেষ হইলে আমরা আসি হুডের জন্য। হুড মেক করি। হুডে একটা ভাইজার আছে, এই ভাইজারটা যাতে ফিট থাকে, যাতে কখনোই এটা যাতে দুর্বল না হয়, যাতে কখনোই যাতে এটা যে ভেঙে না যায়, যেটা স্ট্রংভাবে দাঁড়ানো থাকে, সেই জন্য এই ভাইজারের পিছনে আমরা একটা অ্যাডাসিভ ইউজ করি। এটা সিম ফিলিং মেশিন। এই মেশিন হইল আমাদের ওয়াটারপ্রুফ গ্যারান্টি দেওয়া, যে কোনো সিমলেস এটা যদি আমরা যখন স্টিচিং করি, স্টিচিং করার পরে এটা হলো ওয়াটারপ্রুফ ফেব্রিক, যাতে কখনো ওয়াটার লিক না করে, সেজন্য হলো এটা সিম সিলিং মেশিন। সিম সিলিং কমপ্লিট করার পরে আমরা এটা সামনে আগাই। ফুট অ্যাটাচ হয়ে গেছে। এরপরে আমরা জিপার জয়েন করব, হেম করব, হেম করার পরে আমরা কোয়ালিটি টেবিলে চলে যাব।
সুইং কমপ্লিটের পরে আমাদের টেবিলে আসে। টেবিলে আসার পরে আমাদের প্রত্যেকটা বডি পিস বাই পিস চেক হয়, যাতে ইনশিওর করি কোনো নাম্বারিং স্টিকার যাতে না থাকে, কোনো স্পট যাতে না থাকে। প্রত্যেকটা জিপারের ভিতরে একটা পোলার লাগানো হয়, এটা ইজি মুভ করার জন্য, যাতে ইজিভাবে মুভ করা যায়। এই পোলার লাগানোর পরে তখন কোয়ালিটির কাছে চেকে আসে। এটা হলো আমাদের সুইং শেষ হওয়ার পরে অ্যাট ফার্স্ট বডিটা এই জায়গায় আসে। এটা হলো একটা থ্রেড সাকিং মেশিন। এই জায়গা থেকে আমরা ইনশিওর করি যাতে কোনো ধরনের লুজ সুতা কোনো বডির ভিতরে না থাকে। ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা বডিটা একদম নিট অ্যান্ড ক্লিন করি, যাতে কাউ কোনো কমপ্লেন না করতে পারে। এটার পরে বডিটা আমরা নিয়ে আসি আয়রন সেকশনে। আয়রন করার পরে আমরা বডিটা নিয়ে যাই এই জায়গা থেকে আমাদের টেবিলে। এই নি প্যাড এটা মূলত হাঁটুর জন্য। এটা হলো একটা গার্মেন্টস, এটা হলো ট্যাঙ্ক ওভারঅল। এটা যখনই কাজ করবে, এটার কাজ করার সময় এটা নি প্যাডটা এটা হাঁটুর ভিতরে থাকে, যাতে কোনো সময় পয়সা কাজ করতে বা কোল্ডিং করতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য নি প্যাড এবং কোল্ডিং করার জন্য এলবো এই দুইটা পার্ট এই জায়গায় ঢুকানো হয়। এটার ভিতরে যেসব জিনিস উপাদান আছে বা এটা কোন সাইজ অনুসারে একটা বারকোড দেওয়া, কোনোভাবেই এটা মিক্স আপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা প্রত্যেকটা পিস আমরা স্ক্যান করি। স্ক্যান করার পরে 10 পিস করে আমরা কার্টন করি। এই জায়গা থেকেই আমরা শিপমেন্ট করি। জাপানের প্রতিষ্ঠান হিনগিতা বাংলাদেশ লিমিটেড ঢাকা ইপিজেডে কাজ শুরু করে 2003 সাল থেকে। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরনের হালকা যন্ত্রাংশ তৈরি করে। 2024 থেকে 25 সালে $16 লাখ অধিক মূল্যের পণ্য রপ্তানি করে হিনগিতা বাংলাদেশ লিমিটেড। তাদের তৈরিকৃত যন্ত্রাংশের সিংহভাগই গাড়ির প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ। আমরা সাধারণত রাবার জাতীয় পণ্য উৎপাদন করে থাকি। রাবার জাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে রাবার হচ্ছে মূল উপাদান। বিভিন্ন গ্রেড থাকে রাবারের। এইটা হচ্ছে সিনথেটিক রাবার। এইটা হচ্ছে আমরা সাধারণত সৌদি আরব থেকে ইম্পোর্ট করে থাকি। এটা হচ্ছে অয়েলের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করা হয়। এইটার পাশাপাশি সিনথেটিক রাবারের মধ্যে আছে এনবিআর, ইপিডিএম, এসবিআর। এর পাশাপাশি আমাদের ন্যাচারাল রাবার আছে কিছু। এটা হচ্ছে ন্যাচারাল রাবার পরে। এটা একটু কালো ধরনের হয় এবং এইটা আমরা মালয়েশিয়া থেকে আমদানি করে থাকি। আপনারা জেনে থাকবেন মালয়েশিয়াতে ন্যাচারাল রাবারটা ভালো উৎপাদন হয়। রাবারের পাশাপাশি আমাদের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। এর মধ্যে রাবার প্রসেসিং অয়েল, এক্সেলেটর, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বন ব্ল্যাক, এইগুলোর সমন্বয়ে আমরা আসলে প্রথম উপাদান তৈরি করি। আমরা প্রথমে ফর্মুলা ওয়াইজ আমাদের যে র মেটেরিয়ালটা লাগবে সেটা আমরা সংগ্রহ করে থাকি। আমাদের প্রথম স্টেজে আসে নিডারে। এইখানে আমরা সব ধরনের মাল আমরা প্রথমে রাবার করে থাকি। রাবারটা পুরোপুরিভাবে মিক্সিং হয়ে গেলে তারপরে এর ভিতরে আমরা এক্সেলেটর দিব, অ্যান্টিঅক্সিডেন্ট দেবো, রাবার প্রসেসিং অয়েল দিব। সবগুলো দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্সিং হয়ে যাবে। এখানে প্রসেসটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে কীভাবে এটা ভিতরে মিক্সিং হচ্ছে। এটা রাবারটা একটু শক্ত ধরনের থাকে, সেজন্য এইখানে দেওয়ার পরে এই মেশিনটার মাধ্যমে এটা ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এখানে রাবার মিক্সিংয়ের পরে এটা পরবর্তীতে আমাদের রোলার সেকশনে চলে যায়। রোলারের মাধ্যমে এটা 2-3 মিনিট ঘোরানো হবে এবং এটা যেন সব ধরনের কেমিক্যালটা একসাথে যেন মিক্সিং হয়ে যায়, সেই জন্য এটা একসাথে এখানে রাখা হচ্ছে। এই সেকশনের পরে এটা আমরা সাইজ অনুসারে আমরা কাটিং সেকশনে এটা পাঠিয়ে দিই। মিক্সিং এবং কাটিংয়ের পরে আমাদের প্রথমে ল্যাব টেস্ট করা হয়। ল্যাব টেস্টে সব কিছু ওকে থাকলে ওইটা এখানে এক্সট্রুডিং করা হয়। এক্সট্রুডিংয়ের ক্ষেত্রে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পার্ট তো আমাদের বিভিন্ন সাইজের হয়। এইটা কিছু মাল আছে সেটা গোল আকৃতির হয়ে থাকে, সেই জন্য আমরা এক্সট্রুডিং করে আমাদের র মেটেরিয়াল যেটা আছে ওইটা আমরা এরকম গোল আকার করে থাকি।
এই যে এইটা হচ্ছে আরেক সাইজের মাল, এইটা আবার একটু চ্যাপ্টা আকৃতির আছে, সেজন্য আমরা এটা চ্যাপ্টা করেছি। চ্যাপ্টা করার পরে এইটা সাধারণত সাইজ সেম থাকে না, সাইজ সেম করার জন্য আমরা কাটিংয়ে নিয়ে যাই। যদি 1 বা 2 গ্রাম মাল বেশি হয় আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো আসে না, বা যখন প্রোডাক্টের ওয়েট কম হয় তখন আমাদের প্রোডাক্ট খারাপ হয় বা বেশি হলেও খারাপ হয়। সেই জন্য আমাদের ওয়েট নিয়ন্ত্রণ করা খুবই দরকারি হয়ে থাকে। সেজন্য এখানে তারা প্রথমে স্যাম্পলিং করার ক্ষেত্রে প্রথমে 3 বা 4 পিস নিয়ে আসলে কত গ্রাম ওয়েট হয় প্রথমে সে এখানে মেপে নেয়, মাপার পরে এইটা সাইজটা ঠিক আছে কিনা সে পুরো যাচাই করে। এখানে যাচাই করার পরে এইটা হলো মেশিনে পাঠিয়ে দেয়। আমাদের এখানে 2 ধরনের মেশিন আছে, এই পাশটা হচ্ছে কম্প্রেশন সেকশন আর এই পাশটা হচ্ছে ইনজেকশন সেকশন। আমাদের সব মেশিনই সেমি অটোমেটেড মেশিন। এখানে আমাদের আমাদের ফর্মুলা এবং পার্ট অনুযায়ী সব কিছুই প্রোগ্রামিং করা থাকে মেশিনে। আমাদের ওয়ার্কারের কাজ হচ্ছে তারা হচ্ছে পণ্য সাইজটা মোল্ডে বসায় বা ছাঁচে বসায়, ছাঁচানোর বসার পরে ওরা হলো এটা ভিতরে ঢুকিয়ে দেয় এবং প্রোডাক্ট একটা নির্দিষ্ট টাইম পরে যেটা প্রোগ্রামিংয়ে আছে সেটা শেষ হলে এটা বেরিয়ে যায়। এটা একটা গাড়ির পার্টস, এইটা আমরা সাধারণত জাপানে রপ্তানি করে থাকি। আমাদের এটা ইনজেকশন মেশিনে তৈরি করা হচ্ছে। ইনজেকশন মেশিনের ক্ষেত্রে একটা স্পেশালিটি হচ্ছে এটা আমাদের সাইজ করতে হয় না, এখানে আমাদের প্রোগ্রামিং করা থাকে। এখানে অটোমেটিকলি তারা হচ্ছে যতটুকু প্রোগ্রামিং করা থাকবে ততটা মাল অটোমেটিক তারা নিয়ে নেয়, তারপরে একটা নির্দিষ্ট টাইম পরে প্রোডাক্ট হয়ে চলে আসে। আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল বিষয়টাই হচ্ছে কোয়ালিটি এনশোর করার জন্য আমরা প্রতিটি প্রোডাক্ট 3 বার চেক করে থাকি। একটা প্রোডাকশন স্টেজে আমাদের ইন প্রসেস কিউসি আছে, উনি চেক করে থাকে যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। এরপরে আমাদের ফার্স্ট কিউসিতে এটা যায়, ওরা এখানে কিছু ব্যালেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে প্রথমে তারা এটা রিমুভ করে এবং কোয়ালিটি ভিতরে কোনো ফাটা আছে কিনা বা ময়লা আছে কিনা ওটা প্রথমে চেক করে এবং পুনরায় আমরা নিশ্চিত হওয়ার পরে এটা আমরা সেকেন্ড কিউসিতে চেক করে থাকি, এটা থার্ড টাইম চেক করে থাকি এবং ফাইনালি আমরা প্যাকিং করে থাকি। প্যাকিংয়ের পরে এটা শিপমেন্ট প্রসেস শেষ হয়ে যায়। আমাদের মূল মার্কেটটাই হচ্ছে জাপান এবং মালয়েশিয়া। হিটাচি, সনি এদের কাছে সাপ্লাই করে থাকি এবং অটোমোবাইল পার্টসের মধ্যে ইয়ামাহা, মিৎসুবিশি, সুজুকি এদেরকে সাপ্লাই করে থাকি। পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল এখন সময়ের চাহিদা। আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে শিল্পাঞ্চলকে পরিবেশ বান্ধব করার দিকে নজর সবার। সে লক্ষ্যে ঢাকা ইপিজেডে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যার মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে শিল্প বর্জ্য পরিশোধন করা হয়। আমাদের নদ নদীর দূষণের বুড়িগঙ্গা ধরেন বা জাগদিক ধরেন, তার মূল উৎস কিন্তু হচ্ছে আপনার শিল্প তরল বর্জ্য। তো একই তরল বর্জ্য এখানে আছে। এই তরল বর্জ্য যদি বাইরে যায়, প্রথমত কৃষি জমিকে ধ্বংস করে ফেলে, পার্শ্ববর্তী নদ নদীকে তো ধ্বংস করবেই। সেখানে যে সমস্ত জলজ প্রাণী আছে সেই জলজ প্রাণীগুলির তো ধ্বংসপ্রাপ্ত হবে, নতুনভাবে তার সৃষ্টি হবে না। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি প্রায় 2009-এর আগে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের পক্ষ থেকে এই পরিবেশ দূষণ হইতে দেওয়া যাবে না। তো সেই পরিবেশ দূষণ রোধকল্পে তারা একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে এবং আমাদের কোম্পানি ফ্ল্যাগশিপ ঢাকা সিইটিপি বাংলাদেশ পিএলসি এই প্রকল্পটি বাস্তবায়ন করে। ইপিজেডে 2টি জোন আছে, উভয় জোন মিলিয়ে 62টা কারখানা, বিশাল 62টা কারখানা যারা উৎপাদনের সাথে জড়িত, রপ্তানির সাথে জড়িত, তাদের যে তরল বর্জ্য সেই তরল বর্জ্য একটি ডেডিকেটেড পাইপলাইনের মাধ্যমে এই প্ল্যান্টে প্রবেশ করে এবং এখান থেকে বর্তমানে বিশ্বে চালু যে সমস্ত ট্রিটমেন্ট প্রসিডিউর আছে সেটা অনুসরণ করে আমরা এই বর্জ্য পানিটাকে, তার যে বর্জ্য বা বিষাক্ত বা হ্যাজার্ডার যে সাবস্টেন্স আছে এটাকে আমরা সরিয়ে ফেলি। প্রাইমারি ট্রিটমেন্টে আপনার পিএইচ কন্ট্রোলের পরে বায়োলজিক্যাল ট্রিটমেন্টে পানিটা যায়। এখানে মূলত এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া ইউজ করা হয় যা এই তরল বর্জ্যকে ভেঙে ফেলে এবং যে ওয়েস্টের যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো আছে এগুলো তার খাবার হিসাবে গ্রহণ করে এবং কিছু সলিড এবং ক্লিন ওয়াটারটা সেপারেট করে ফেলে।
এগুলো পরবর্তী ধাপে ক্লারিফায়ারে আসে এবং ক্লারিফায়ারে সলিডগুলো তলানি হিসেবে জমা হয় এবং উপর থেকে পরিষ্কার পানি বেরোতে থাকে। এই কন্টিনিউয়াসলি প্রক্রিয়াটা চলতে থাকে এবং ফাইনালি যে ওয়াটারটা বের হয়ে যায় সেটা পরিবেশের সকল মানমাত্রা নিয়ন্ত্রণ করে বের হয়ে যায়, যেমন বিওডি, সিওডি, টিএসএস, পিএইচ এভরিথিং কন্ট্রোল করে এবং অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এটা কন্টিনিউয়াসলি ছাড়া হয়। আন্তর্জাতিক মানের সুসজ্জিত ল্যাবরেটরিতে তরল বর্জ্য, খাবার পানি প্রভৃতি পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। পরিবেশ কাউন্সিলররা নিয়মিত কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ন্যূনতম শব্দমাত্রা, লাইট ইন্টেন্সিটি পরীক্ষা করে একটি শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করেন। এ ধরনের একটি স্বয়ংসম্পূর্ণ সিইটিপি যে কোনো শিল্পাঞ্চলের জন্য আশীর্বাদ স্বরূপ। পরিবেশ দূষণের সাথে মানুষের জনস্বাস্থ্যের তো বিশাল হুমকি, যে কোনো পরিবেশ দূষণ বিশাল হুমকি। সেই হুমকির থেকে অন্তত আমরা এই ইপিজেডের থেকে যে নির্গত তরল, সেই তরলের যে সম্ভাব্য দূষণ হওয়ার কথা, এটার থেকে আমরা আশা করি যে আমাদের জনগণ রক্ষা পাচ্ছে, কৃষি জমি রক্ষা পাচ্ছে, অ্যাকুয়াটিক অ্যানিমেল যেগুলি আছে, যেসব আশপাশের জলজ যে সমস্ত প্রাণী আছে, এগুলিও এখান থেকে বিশেষ করে মাছ রক্ষা পাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ও বৈশ্বিক শুল্ক নীতির পরিবর্তন ভবিষ্যতে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিলেও ঢাকা ইপিজেড আগাম প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর কোল ঘেঁষে এই ইপিজেড এখন শুধু শিল্পায়নের একটি সফল উদাহরণ নয়, বরং অর্থনীতির গতি, কর্মসংস্থান ও নগর উন্নয়নের অনুকরণীয় মডেল।